22 মার্চ 2026 সকাল তখন সবেমাত্র 10টা বাজে। বিহারের মতিহারির ছোট্ট একটা গ্রাম। এই সময় সাধারণত ওই গ্রামের বেশিরভাগ মানুষ হয় মাঠ থেকে ফেরে, নয়তো শহরের দিকে কাজের জন্য যায়। কিন্তু সেই দিন ওই গ্রামের অবস্থাটা একটু অন্যরকম ছিল। পুলিশ এসেছে। পুলিশের ডগ স্কোয়াড কাউকে যেন একটা খুঁজছে। আগের রাত্রে এই গ্রাম রীতিমতো না ঘুমিয়ে কাটিয়েছে। তার কারণ ওই গ্রামেরই আনশিকা, যার বয়স মাত্র 5, তাকে পাওয়া যাচ্ছিল না। একজন অপরজনকে দোষ দিচ্ছিল, কিন্তু শেষমেশ সবাই মিলে সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরেও আনশিকার খোঁজ যখন তারা পায় না, তখন তারা পুলিশকে ডাকতে বাধ্য হয়। পুলিশ সেই রাতেই আসে, কিন্তু রাতে এসে তারা কোনো কিছু সুরাহা না করতে পেরে 22 তারিখ সকালবেলা ডাইরেক্টলি ডগ স্কোয়াড নিয়ে আসে এবং ডগ স্কোয়াড পুলিশকে সাফল্য এনে দেয়, কিন্তু গ্রামকে একটা শকের মধ্যে ফেলে দেয়। পুলিশ এই কেসটা সলভ করার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে খুনিকে আপনারা ধরেছেন সে কি সাইকোপ্যাথ, তখন পুলিশ ক্লিয়ারলি বলে সাইকোপ্যাথ এরকম হয় না, এটা খুব একটা বুদ্ধিমান কোল্ড ব্লাডেড খুনি, যেটা একটা গ্রামের শান্ত পরিবেশে আমাদের সবার মাঝেই লুকিয়েছিল। আজকে যে ঘটনা বলবো সেই ঘটনা শোনার পর আপনাদের কিছু একটা জিনিস মনে পড়ে যাবে। দেখবেন আমাদের মা বাবারা সব সময় আমাদেরকে একটা জিনিস ছোটোবেলা থেকে ইভেন এখনও বলে, ওই বাড়ির মেয়েটা, ওই বাড়ির ছেলেটা বিলেত গেছে, এ ওখানে গেছে, কেউ বিসিএস পেয়েছে, কেউ আইএএস আইপিএস কত বড় বড় অফিসার হয়ে গেছে, কিন্তু তুই কিছুই করতে পারলি না। এই কথাটা শোনার পর আমাদের অনেকেরই খুব মন খারাপ হয়। কিন্তু অনেক সময় এরকমও দেখা যায়, ওই যে শর্মাজি কি বেটি, ওই যে শর্মাজি কি লড়কা, তারা এমন কোনো কুকর্ম ঘটিয়ে ফেলে এটা মনুষ্য সমাজে আলোচনাই করা যায় না। তো আজকে এই রকমই এক ম্যাডাম, যে বিহারের মতিহারির ছোট্ট একটা গ্রামে ছিল, যাকে সবাই দেখে বলতো যে তোমাকে ওর মতন পড়াশুনো করতে হবে, ওর মতন এগিয়ে যেতে হবে, যার মা বাবা সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছিল তাদের সন্তানের পড়াশুনোর উপর, তাদের সন্তানের কেরিয়ারের উপর, সেই সন্তানই একদম সমস্ত কিছু ডুবিয়ে দিল। ঘটনার সূত্রপাত মার্চের 20 তারিখ 2026। আনশিকা, যার বয়স মাত্র 5 বছর, সে দুপুরবেলা নাগাদ তার মাকে লুকিয়ে মাঠে খেলতে যায়। কিন্তু মাঠে যে সে খেলতে গেছে সে সাধারণত সন্ধে হলেই ফিরে আসতো। তার মা রাগিনী এই জিনিসটা লক্ষ্য করে যে আনশিকা 6টা বেজে যাওয়ার পরেও ঘরে ঢোকেনি। রাগিনী তখন আশেপাশের বাড়িগুলো খোঁজ খবর নিতে থাকে, যারা খেলতে যায় আনশিকার সাথে তাদের কাছে গিয়ে খোঁজ খবর করতে থাকে। ঘন্টা 1-2 কেটে যায়। রাগিনীর হাজব্যান্ড মানে আনশিকার বাবা নীতিশ, সেও কাজ থেকে ফিরে আসে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় সেও অবাক হয়ে যায়। রাগিনী, নীতিশ এবং তাদের ফ্যামিলি মিলে সারা গ্রাম খোঁজা শুরু করে। যখন সারা গ্রামের মানুষ রাগিনী আর নীতিশকে এই অবস্থায় দেখে, তখন তারাও আনশিকাকে খোঁজা শুরু করে। আনশিকার মা রাগিনী হলেও আনশিকাকে সব থেকে বেশি ভালোবাসতো তার বড় মা মানে তার জেঠি দুলারি দেবী। এই দুলারি দেবী রীতিমতন কান্নাকাটি করছে এবং তার আঙ্গুল কিন্তু সোজা ওই গ্রামের একজনের উপর, যার নাম হচ্ছে শিল্পী। এবার শিল্পীকে যখন গ্রামের সবার সামনে ডাকা হয় তখন শিল্পীও বলে যে এতে আমি কোনো মতেই জড়িত নই, আমি আনশিকাকে প্রচণ্ড ভালোবাসতাম। সমস্ত কিছুর পিছনে আছে এই দুলারি। এই দুলারি এখন নাটক করছে, ওই হয়তো আনশিকাকে কোথাও লুকিয়ে রেখেছে, নয়তো ওকে মেরে ফেলেছে। সবাই মিলে খোঁজো। সবাই দুলারি দেবীর উপর সন্দেহ করতে থাকে। দুলারি দেবীকে একটা রুমে আটকে রাখে। এদিকে সারা গ্রাম, মাঠ ঘাট, স্কুল সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে। 20 তারিখ রাত্রেবেলাটা তাদের এরকম যাওয়ার পর পরের দিন সকালবেলা তারা পুলিশকে ডাকে। পুলিশ আসে, এসে মিটমাট করার চেষ্টা করে। গ্রামের মধ্যে যে রাগ ছড়িয়ে পড়েছে সেটাও মেটানোর চেষ্টা করে। সারা দিন পুলিশ চেষ্টা করে খোঁজার। তাদের টিম দুপুরবেলা চলে যায়।
আবার সন্ধেবেলা আসে এবং এই সন্ধেবেলা আসার পিছনে একটা বড় কারণ ছিল গ্রামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অডিও মেসেজ আননোন নাম্বার থেকে এসছে এবং সেখানে অংশিকা বলছে যে বাবা বড় মা আমাকে একদম ভালোবাসে না, আমাকে অনেক মারে, আমাকে লুকিয়ে রাখে। এই অডিও মেসেজটা গ্রামে সবার হোয়াটসঅ্যাপে যখন ভাইরাল হয়ে যায় তখন গ্রামের মানুষ আবার পুলিশকে ডাকে এবং তারা পুলিশকে ডাইরেক্টলি বলে হয়তো অংশিকার নিখোঁজ হওয়ার পিছনে সবথেকে বড় দায়ী বা মেইন দায়ী তার বড় মা কাম জেঠি দুলারি দেবী। আপনারা দুলারি দেবীকে জিজ্ঞাসাবাদ করুন। এইদিকে দুলারি দেবী, তাকে তো প্রথম থেকেই আটকে রাখা হয়েছিল, সে রীতিমতো না খেয়ে দিয়ে কান্নাকাটি করে অবস্থা একদম খারাপ করে ফেলেছে। পুলিশ তাকে তদন্ত কি করবে, তাকে কিছু জিজ্ঞাসা করলেই দুলারি দেবী একদম কান্নাকাটি করে শুয়ে পড়ছে। পুলিশের মনে হলো যে এই সিচুয়েশনে দুলারি দেবী যদি কিছু করেও থাকে তার মুখ থেকে কিছু বার করা যাবে না, তো পুলিশ এখন মেইন ফোকাস করতে চায় অংশিকা কোথায় আছে। পরের দিন সকালবেলা 22 মার্চ 2026 পুলিশ ডগ স্কোয়াড নিয়ে আসে এবং ডগ স্কোয়াড ওই গ্রামের ছোট ছোট রাস্তার মধ্যে থেকে তারা মাঠের দিকে যায়। মাঠের আল বেয়ে তারা যখন এগিয়ে যাচ্ছে হঠাৎই একটা জায়গায় ডগ স্কোয়াড স্টপ হয়ে যায়। পুলিশ ওই জায়গাটা পুরো ঘিরে নেয়, গ্রামবাসী পুরো খেতে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তারা ওখান থেকে অংশিকার বডি উদ্ধার করে এবং বডি উদ্ধার করতেই গ্রামে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ কোনো মতে বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই পুলিশকে এই কেসটা যেন তেন প্রকারণে সলভ করতে হবে। যদি সলভ না করা যায় তাহলে হয়তো নির্দোষ বা হয়তো দোষী দুলারি দেবীকে এই গ্রাম থেকেই বার করা যাবে না। পুলিশ যখন দুলারি দেবীকে ওখান থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন দুলারি দেবী বলে যে স্যার আপনারা কি বুঝতে পারছেন না, আমার উপর দোষ চাপানো হচ্ছে। আমি অংশিকাকে খুব ভালোবাসতাম, অংশিকা তার মায়ের কাছ থেকে বেশি আমার কাছে থাকতো। আপনি কেন আমাকে জিজ্ঞাসাবাদ করছেন? আপনি শিল্পীকে গিয়ে বলুন, শিল্পী এই কর্মকাণ্ড করেছে, শিল্পী এই সমস্ত কিছু করেছে, ওকে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। তখন পুলিশ বলে যে দুলারি দেবী আপনি শিল্পীর উপর দোষ দিচ্ছেন, শিল্পী আপনার উপর দোষ দিচ্ছে, ব্যাপারটা কি? তখন দুলারি দেবী বলে যে আপনারা একটু গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তো এই শিল্পীর স্বভাব চরিত্র কেমন, শিল্পীর সাথে অংশিকার বাবার অ্যাকচুয়াল কী সম্পর্ক, অংশিকা কী এমন দেখে নিয়েছিল যে তার জীবনে এরকম বিপদ চলে এলো। এরকম একাধিক কোশ্চেন যখন দুলারি দেবী পুলিশের সামনে থ্রো করে তখন পুলিশও ভাবে যে যে কোশ্চেনগুলো দুলারি দেবী করছে সেটা কোথাও না কোথাও একদমই ঠিক এবং তাদের মনেও হচ্ছে যে এখানে শিল্পী কোথাও না কোথাও জড়িত। তার কারণ শিল্পী প্রথম বলেছিল যে দুলারি দেবী হয়তো অংশিকাকে নিখোঁজ করেছে। পুলিশ এবার দুলারি দেবীর উপর থেকে নজর সরিয়ে সোজা শিল্পীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। শিল্পী প্রথমে তো কিছুই জানে না, কিছুই বোঝে না। দেন তাকে যখন থানাতে নিয়ে যাওয়া হয় তখন সে আস্তে আস্তে ভাঙতে থাকে। এর মধ্যে পুলিশের আর একটা টিম যে গঠন করা হয়েছিল সেই টিম মেনলি তদন্ত করছিল যে অডিও মেসেজে অংশিকা এটা বলছে যে বাবা বড় মা আমাকে একদম ভালোবাসে না, আমাকে অনেক মারে। সেই অডিও মেসেজটা কার মোবাইল থেকে এসেছিল, কার মোবাইল থেকে ওটা ছড়ানো হয়েছিল। পুলিশ ডিজিটালি এভিডেন্স কালেক্ট করে একটা আইপি অ্যাড্রেস বার করে। এই আইপি অ্যাড্রেসটাকে যখন পুলিশ ট্রেস করে তখন দেখে বিহারের মতিহারির ওই ছোট গ্রামেই ওই আইপি অ্যাড্রেসটা অবস্থান করছে। সেখানে যাওয়া মাত্রই পুলিশ জানতে পারে এই আইপি অ্যাড্রেসটা বিলং করছে অমর বলে এক ব্যক্তির। এবার অমরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি এই অডিও মেসেজটা কোথায় পেলে, এই অডিও মেসেজটা এই ক্রুশিয়াল টাইমে তুমি কেন ভাইরাল করলে, তুমি কি দুলারি দেবীর ব্যাপারে কিছু জানো, দুলারি দেবী কি সত্যি সত্যি অংশিকাকে মেরেছে? তখন অমর বলে যে আমি এই রকম কোনো কর্মকাণ্ড ঘটাইনি, আপনারা আমার মোবাইলটা চেক করুন, এইরকম কোনো মেসেজ আছে কি নেই। যদি আমি ডিলিটও করে দিয়ে থাকি পুলিশের কাছে তো সেই পথ আছে যে ডিলিটেড মেসেজ তারা উদ্ধার করতে পারবে। পুলিশ যখন দেখে অমর এরকম কনফিডেন্সের সাথে এই জিনিসটা বলছে তখন পুলিশ কোথাও না কোথাও অমরের কথাতে বিশ্বাস করে। তখন অমরকে জিজ্ঞাসা করে আচ্ছা
তুমি একটু ভালো করে মনে করে দেখো তো, লাস্ট 2-3 দিনে তোমার কাছ থেকে তোমার ওয়াইফাই কেউ কি নিয়েছিল? তখন আমার একটু ভালো করে মনে করে দেখে যে হ্যাঁ, 21 তারিখ সন্ধেবেলা তার কাছ থেকে ওয়াইফাই নেয় শিল্পী। এবং পুলিশ এখন একে একে 2 করছে। এক তো শিল্পীর উপর অলরেডি সন্দেহ ছিল, দ্বিতীয়ত শিল্পী কেন আমারের কাছ থেকে ওয়াইফাই নিল। এই ছোট্ট একটা সন্দেহ এই কেসটাকে ওপেন করতে প্রচণ্ডভাবে সাহায্য করবে। এবং আপনারা ইন দ্য লাস্ট এই যে কনফিউশনটা আছে যে কেন সে ওয়াইফাইটা নিল, এটার ব্যাপারে যখন ইন ডিটেল জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে একটা সাধারণ দেখতে মানুষ যে গ্রামে থাকে, যাকে আপনার দেখে মনে হচ্ছে সে হয়তো অত একটা বুদ্ধিমান নয়, কিন্তু খাপড়ি যদি একটু উল্টে যায় সেই মানুষটা কত দূর ঠান্ডা মাথায় একটা ক্রাইম করতে পারে, যেটা পুলিশকেও রীতিমতন চমকে দেয়। পুলিশ বলতে বাধ্য হয় এ একটা ঠান্ডা মাথার চালাক বুদ্ধিযুক্ত খুনি। পুলিশের কাছে অলরেডি একটা প্রমাণ চলে এসেছে, তার সাথে সাথে শিল্পীকে তারা থানাতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করছে। 6 ঘন্টা হয়ে গেছে, শিল্পী কিছুই বার করেনি। তখন পুলিশ শিল্পীকে বলে যে আমরা গ্রামে একটা জিনিসের ব্যাপারে কানাঘুষো বেশ শুনেছি, সেটা হচ্ছে যে অংশিকাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাবা নীতিশ, তার সাথে তোমার নাকি দীর্ঘদিন একটা প্রেমের সম্পর্ক চলছে এবং সেই সম্পর্ক নিয়ে তুমি গ্রামের মধ্যে এমন অনেক ঘটনা ঘটিয়েছো যে তোমার এগেইনস্টে একাধিক জেনারেল ডায়েরি আমাদের থানাতেই করা আছে। তুমি 16 বার গ্রামের নানা স্থানে আগুন লাগিয়েছ, তুমি লোকের গৃহপালিত পশুকে উল্টো পাল্টা জিনিস খাইয়ে অসুস্থ করেছো শুধুমাত্র এই কারণে যে তোমার বাবাকে গ্রামের কোনো এক ব্যক্তি অপমান করেছে, যে কেন তোমার মেয়ে এক বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখছে। তোমার মেয়েকে ওখান থেকে সরে আসতে বলো। তুমি গ্রামে সবাইকে থ্রেট দিয়েছো যে যে তোমার আর নীতিশের মাঝে যাবে তাকেই তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। তো সেই হিসাবে তুমি কি অংশিকাকে সরিয়ে দিয়েছো? অংশিকা কি এমন দেখে নিয়েছিল যে যার জন্য তুমি এই কর্মকাণ্ড ঘটালে? এবার পুলিশের মুখে শিল্পী যখন পরপর এইরকম কাউন্টার অ্যান্সার শুনছে তখন একদম চুপ হয়ে যায়। পুলিশ এবার শিল্পীর ফেস দেখে ক্লিয়ারলি বুঝতে পারে যে এইবার শিল্পী আস্তে আস্তে সমস্ত কিছু স্বীকার করবে। তখন শিল্পী প্রথম ওয়ার্ড এটাই বলে যে স্যার, আপনারা ঠিকই বলেছেন, আমার আর নীতিশের মাঝে যে আসবে তার অবস্থাই এই রকম হবে। 20 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ আমি দেখি অংশিকা খেলাধুলা করে তার বাড়ির দিকে যাচ্ছে। আমি তাকে একটা চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডাকি, তার সাথে একটু কথা বলি, তারপর একটা ছুরি দিয়ে তাকে হত্যা করে একটা বালতির মধ্যে তাকে বন্ধ করে রাখি। আস্তে আস্তে গ্রামে সবাই খোঁজাখুঁজি শুরু করে, আমিও খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু পরে যখন আমি দেখি এখানে পুলিশের ইনভলভমেন্ট হয়ে গেছে, গ্রামবাসীরা আমার বড় সন্দেহ করছে, তখন একদম ভোর রাতে আমি এই বালতিটা মাঠের মধ্যে ক্লিয়ার করি। অ্যান্ড পরের দিন সকালবেলায় আপনাদের ডগ স্কোয়াড এসে বডিটা উদ্ধার করে। তখন পুলিশ বলে যে তুমি কেন এটা করলে? তখন শিল্পী বলে যে আমি অংশিকার উপর রাগ করে এই কর্মকাণ্ড ঘটাইনি, আমি মেনলি ওর বড় মা জেঠি দুলারি দেবীর উপর রাগ করে এই ঘটনা ঘটিয়েছি। এবং তার সাথে সাথে অংশিকার মা রাগিনী। আমার সাথে সম্পর্ক ছিল নীতিশের, এটা নিয়ে নীতিশের ফ্যামিলির প্রচণ্ড প্রবলেম ছিল। নীতিশের যত না প্রবলেম ছিল তার থেকে বেশি প্রবলেম ছিল দুলারি দেবী মাঝে মাঝেই আমাকে নানান বাজে কথা বলতো। তো আমি জানতাম যে অংশিকাকে দুলারি দেবী খুব ভালোবাসে, তো দুলারিকে অংশিকাকে মারার অভিযোগে অভিযুক্ত করতে পারি তাহলে একটা কাটা আমার সরে যাবে। নেক্সট টার্গেট থাকবে অংশিকার মা রাগিনী, সেই কামটাও আমি করে ফেলব। যদিও এর আগেও আমি এরকম কর্মকাণ্ড করেছি। তখন পুলিশ তাকে বলে তুমি এর আগেও কি করেছো? তুমি এর আগেও খুন করেছো? তখন শিল্পী একটু চুপ থাকে অ্যান্ড শিল্পী বলে যে স্যার, আমার এগেনস্টে তো 18 বার গ্রামে আগুন লাগানোর অনেক রকম জেনারেল ডায়েরি আপনাদের থানাতে করা আছে। তো এই রকমই একবার গ্রামে ঠিক 1 বছর আগে আগুন লেগেছিল এবং সেই আগুনটা লেগেছিল নীতিশের বাড়িতে। এবং সেই আগুনে
পুড়ে মারা গেছিল নীতিশের দাদু রামবাবু, এবং এই রামবাবুকে আমি মেরেছিলাম। কেন? নীতিশ আর আমার সম্পর্কের ব্যাপারে যেমন গ্রামবাসী জানতো, সেই রকম নীতিশের দাদুও জানতো। কিন্তু নীতিশের দাদু কন্টিনিউয়াসলি আমাকে তো অপমান করতো, তার সাথে সাথে আমাদের বাড়ি এসে আমার মা বাবাকেও অপমান করতো। বারবার বলতো যে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে। আমি বিএ সেকেন্ড ইয়ার পড়ছি, আমার একটা কেরিয়ার আছে, আমার লাভ লাইফ আছে, মাই লাইফ মাই রুল। তাই আমি একদিন প্ল্যান করি এই বুড়োটাকে এই পৃথিবী থেকে সরাতে হবে। সো সেই কারণে পুরো ব্যবস্থা করি, মাঝরাতে যাই, আগুন লাগিয়ে দিই। যেহেতু কয়েকদিন আগেই গ্রামে শর্ট সার্কিট হয়েছিল এবং অন্য একটা জায়গায় আগুন লেগে গেছিল, তো সেই ক্ষেত্রে কেউ আমার উপর সন্দেহ করেনি। যখন এই কর্মকাণ্ড করে আমি সাকসেস পেয়ে যাই, তখন গ্রামে যে আমাকে ইনসাল্ট করতো, আমার মা বাবাকে এই সম্পর্কের জন্য ইনসাল্ট করতো, তাদের বাড়িতেও আমি রাত্রেবেলা আগুন লাগিয়ে দিয়ে আসতাম। পুলিশ এটা শুনে অবাক হয়ে যায়। তারা একটা খুনের তদন্ত করতে গিয়ে দুটো খুনের তদন্ত শুরু করতে বাধ্য হয়। পুলিশ এবার ভাবতে থাকে যে আর কটা খুন এই শিল্পী করেছে। শিল্পীকে বলা হয় যে তুমি এই ভালোবাসা বাঁচাতে আর কজনকে মেরেছো? তখন শিল্পী বলে যে আমি আর কাউকে মারিনি, কিন্তু আমার নেক্সট টার্গেট ছিল রাগিনী। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে তুমি অংশিকাকে মারলে, তারপর তুমি অংশিকার বলাই একটা অডিও মেসেজ ভাইরাল করলে। তুমি যে অডিও মেসেজটা ভাইরাল করেছো সেটা কি এআই দিয়ে বানিয়েছো? তখন শিল্পী বলে যে না, একদমই না, এই প্ল্যানিংটা আমি লাস্ট 4 মাস ধরে করছিলাম। জানুয়ারিতে অংশিকাকে আমি যখন ডেকে নিয়ে আসি, তার আগেই আমি প্ল্যান করে অংশিকার যে বড় মা আছে দুলারি দেবী, তার ফোনটা তাকে নিয়ে আসতে বলি। অংশিকা কিছু না বুঝেই দুলারি দেবীর ফোনটা গেম খেলার নাম করে আমার কাছে নিয়ে আসে। সেই সময় সেই ফোনের অ্যাক্সেস আমি নিয়ে নিই, সিমটা আমি নিজের আন্ডারে নিয়ে নিই। আর এবার ওই সিমটা নতুন একটা ফোনে ভরে আমি অংশিকাকে একটা চকলেটের লোভ দেখিয়ে এই অডিও মেসেজটা রেকর্ড করাই। কিন্তু স্যার, আমি প্রথমে এই অংশিকাকে বা দুলারিকে বা রাগিনীকে টার্গেট করার চেষ্টা করিনি। আমার প্রথমেই ইচ্ছা ছিল এদেরকে যেন গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই কারণে অন্যের মোবাইল চুরি করে আমি একে ওকে মেসেজ করতাম, যাতে গ্রামে যারা আমার এগেনস্টে বলে তারা একে অপরের সাথে লড়াই শুরু করে দেয়। রাগিনীর ফোন নাম্বার থেকেও আমি একাধিক জনকে মেসেজ করেছিলাম যাতে সবাই রাগিনীকে ভুল ভাবে। কিন্তু আমার যে চালটা ছিল না, সেই চালটা ঠিকঠাক করে খাটছিল না। কোথাও না কোথাও রাগিনী, দুলারি দেবী সবাই পার পেয়ে যাচ্ছিল। এই কারণে অংশিকার সাথে আমার এই কর্মকাণ্ডটা করতে হয়েছিল। তখন পুলিশ তাকে বলে যে আচ্ছা, তুমি তোমার প্রতিবেশী অমরের ওয়াইফাই দিয়ে কেন এই মেসেজটাকে সারা গ্রামে স্প্রেড করেছিলে? তখন সে বলে যে আমি জানি যে যদি ডাইরেক্টলি আমার ফোনের ডেটা দিয়ে আমি এই অডিও মেসেজটা ভাইরাল করতাম, তাহলে পুলিশ সেটা ট্র্যাক করে ডাইরেক্টলি আমার কাছে আসতো। তো সেটা যাতে না হতে পারে, সেই কারণেই আমি অমরের ওয়াইফাইটা নিয়েছিলাম। এবং আমি যেটা করেছিলাম একদম ঠিকই করেছিলাম। আপনারা ডাইরেক্টলি আমার কাছে আসেননি, এসেছিলেন অমরের কাছে। তখন পুলিশ বলে যে তুমি যতই গেম খেলো না কেন, আলটিমেটলি ঘুরে ফুরে তুমি ধরাই পড়ে গেছো। শিল্পী আর নীতিশের যে প্রেম কথা আছে, এবার পুলিশ সেই ব্যাপারে জানতে চায়। সেই ব্যাপারে বলতে গিয়ে এটাই বলে যে আমার প্রথম থেকেই নীতিশকে ভাল লাগতো, আর নীতিশেরও আমাকে ভাল লাগতো। কিন্তু হঠাৎই সে যখন একটু বড় হয়, সে বাইরে কাজ করতে চলে যায়। হঠাৎই একদিন তার বিয়ে ঠিক হয়ে যায়। আমি দেখে অবাক হয়ে যাই। সে 2023 সালে গ্রামে ফিরে আসে। তখন সে আর প্রত্যেক দিন শহরে যেত না, গ্রামেই কাজবাজ করতো, মাঝে মাঝে শহরে যেত। আস্তে আস্তে পরিচয় পর্ব বাড়ে, প্রেমও বাড়ে। আমরা রাত্রেবেলা মাঠের মধ্যে চলে যেতাম এবং এই ব্যাপারে আস্তে আস্তে গ্রামে কানাঘুষো শুরু হয়। কিন্তু আমরা তাতে কান দিতাম না। নীতিশকে নীতিশের ফ্যামিলি বোঝাতো, আমাকে আমার ফ্যামিলি বোঝাতো, কিন্তু আমরা নাছোড়বান্দা ছিলাম। কিন্তু একটা সময় আমার রাগটা স্যার প্রচণ্ড বেড়ে যায়। কেন বেড়ে যায়? এই নীতিশ আমাকে একদিন বলে যে এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সর্বপক্ষে সম্ভব না। কারণ কি? সে বিবাহিত, তার ফ্যামিলি থেকে বারণ করা হচ্ছে, সে অংশিকার দিকে তাকিয়ে এই সমস্ত কিছু শেষ করতে চাইছে। কিন্তু আমি কি করে নীতিশকে ছেড়ে দিতে পারি? তো আমি তো প্রতিশোধ নেবই। প্রতিশোধ রামবাবু মানে নীতিশের দাদু আর নীতিশের মেয়ের উপর নিয়েই ছাড়লাম। নেক্সট টার্গেট ছিল এই রাগিনীকে মারতাম, আর দুলারি তো জেলেই চলে যেত। আজকে যে ক্রিমিনাল কাম ক্যারেক্টারটার ব্যাপারে আপনারা জানলেন,
আপনারা শুনে অবাক হচ্ছেন, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে, শিক্ষিত, একটা ভালো মেয়ে, গ্রামে প্রথম দিকে তার একটা ভালো রেপুটেশন ছিল, কিন্তু একটা প্রেমের সম্পর্ক, একটা অবৈধ প্রেমের সম্পর্ক তার জীবনটাকে পুরো তছনছ করে দিল। এই শিল্পীকে সবাই শিল্পী দিদি বলে চিনত। সে গ্রামে কিন্তু টিউশনও পড়াতো এবং গ্রামে প্রত্যেকটা মা বাবা ওই শিল্পীকে দেখে বলতো যে দেখো তোমাদেরকে ওরকম হতে হবে। শিল্পী শহরে গিয়ে পড়াশুনো করছে, শিল্পীর মা বাবা শিল্পীর কেরিয়ারের জন্য, শিল্পীর শিক্ষার জন্য সমস্ত কিছু কিন্তু স্যাক্রিফাইস করেছিল। কিন্তু ইন দ্য লাস্ট এই ভুল জায়গায় পা দিয়ে শিল্পী হয়ে গেল শেষমেশ একটা ঠান্ডা মাথার খুনি। পুলিশকে যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে শিল্পীকে আপনাদের কীরকম মনে হচ্ছে, ও কি একটা সাইকোপ্যাথ, তখন পুলিশ ক্লিয়ারলি বলে ও একটা বুদ্ধিমান ব্লাডেড খুনি। ভাবুন, শিক্ষিত মেয়ের অবস্থা জাস্ট অবৈধ প্রেমে পড়ে কি হলো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।